প্রিয় দর্শক সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন আনোয়ার আশপাত প্রেজেন্স নিউজ আওয়ার এক্সট্রা। প্রতি রাতে আমাদের এই আয়োজন দেখে থাকেন, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে রাজধানীতে আজকে অনেক বড় ধরনের বিশাল মহাসমাবেশ, বিজয় সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং ৩০শে ডিসেম্বর নির্বাচনের যে নিরঙ্কুশ বিজয়ের পরবর্তীতে আজকের দিনটিকে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে যে বিষয়টি তিনি বলার চেষ্টা করেছেন, অর্থাৎ ভাষণের স্পিড যদি আমরা খেয়াল করি, 4টি বিষয়ের উপর তিনি অনেক বেশি জোর দিয়েছেন। আমরা হয়তো আজকে দেখাবো, প্লাস আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে তারা কথা বলবেন। ভাষণ নিয়ে আবারও তিনি সুকান্ত ভট্টাচার্যের কবিতার কথা বলেছেন। নিশ্চয়ই আপনারা জানেন যে পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন সুকান্তের সেই বিখ্যাত চারপত্র কবিতাটির লাইন আবারও আজকে সেটি পড়ে শুনিয়েছেন। বিশেষ করে সেই অংশটি যে যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে সব সরাবো জঞ্জাল, এই বিশ্বকে এ শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। কিন্তু যেই লাইনটি তিনি পড়েননি, বলেননি, সেই লাইনটিই হচ্ছে আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার বিষয়। আমরা যে লাইনটি তিনি পড়েননি সেটি হচ্ছে তারপর হব ইতিহাস। আমাদের আজকের শিরোনাম তারপর হব ইতিহাস। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যাদেরকে পেয়েছি, আমরা অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ স্যারকে পেয়েছি। তিনি তার বাসাতে আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাতে চাই যে স্যার, তারপর হব ইতিহাস আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম। আপনার কাছ থেকে কেন ইতিহাস সেটি শুনবো, আপনি ভাবতে থাকুন। আমরা পেয়েছি ডক্টর শহীদুল্লাহ শিকদারকে, তিনি প্রেসিডিয়াম সদস্য গণতন্ত্রী পার্টি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে। এবং আরেকজন শিকদারকে আমরা পেয়েছি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত AK মোহাম্মদ আলী শিকদার, নিরাপত্তা বিষয়ে, তাকে পেয়েছি। আপনাকেও শুভেচ্ছা, অভিনন্দন। যেমনটা বলছিলাম যে তারপর হব ইতিহাস, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর শেষ অংশটি একটু দর্শক আপনাদেরকে শোনাতে চাই। তারপর আমরা শহীদুল্লাহ শিকদারের কাছ থেকে শুনবো এবং হারুন স্যার তো আছেনই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর শেষ অংশটি একটু শুনে নিতে চাই ভাষণের। এই মাটিতে দাঁড়িয়ে জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবা না। ৭৫-এর পর দাবায় রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে প্রমাণ হয়েছে যে বাংলার মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই, পারবে না, ভবিষ্যতেও পারবে না। সেটাই আমাদের প্রতিজ্ঞা যে কারো কাছে মাথা নত নয়। বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঙালি চলবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ তার অবস্থান টিকিয়ে রাখবে। এটাই আজকের দিনে আমাদের এই বিজয় সমাবেশে এটাই আমাদের প্রতিজ্ঞা। তাই বিদায়ের আগে আমি সুকান্তের সেই ঐতিহাসিক দুটি কথা আবারও বলে যাই, যা নির্বাচনের আগেও বলেছিলাম আর এখনও আমি সেই কথাই বলে যাব, যে তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। আবারও আমি কৃতজ্ঞতা জানাই বাংলার জনগণের কাছে, আমি কৃতজ্ঞতা জানাই দেশের মানুষের প্রতি, তারা যে আস্থা বিশ্বাস রেখেছে। আমার প্রতিজ্ঞা, সে বিশ্বাস আস্থার মর্যাদা আমি দেব। দেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ। আসুন সকলে মিলে আমরা সেই প্রতিজ্ঞা করি, যে কোনো ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা আসলে একেবারে ভাষণটি যে কথা বলে তিনি শেষ করলেন সেটি বাংলাদেশের মানুষকে শোনানোর চেষ্টা করলাম বা চাইলাম। শহীদুল্লাহ শিকদার, তারপর হব ইতিহাস, কি বলবেন? ধন্যবাদ। আনডাউটেডলি, কারণ আজকে বঙ্গবন্ধু কন্যা তার পিতার অবর্তমানে, জাতির জনকের অবর্তমানে তিনি যে বিশাল বিজয় অর্জন করেছেন, সেটি 1970-এ জাতির জনকের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সেই বিশাল বিজয়, বাঙালি জাতীয়তাবাদের চেতনায়, অসাম্প্রদায়িক চেতনায়, যে জয় বাংলা স্লোগানের মাধ্যমে, একটি মাত্র স্লোগান বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিল এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিশাল বিজয় অর্জন করেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী, শাসক গোষ্ঠী যখন বঙ্গবন্ধুর কাছে সেই সময় ক্ষমতা হস্তান্তর না করে নানা ধরনের টালবাহানা করছিল, সেই সময় 1971-এ 7ই মার্চে এই আজকের ঐতিহাসিক সেই
রেসকোর্স ময়দানে, তৎকালীন রেসকোর্স ময়দানে, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক সেই কথাটি উচ্চারণ করেছিলেন যে কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে না, আমরা যখন মরতে শিখেছি আমরা রক্ত আরও দেব, বাঙালি জাতি অবশ্যই মুক্তি অর্জন করবে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে দাবায় রাখতে পারবে না, আজকে সেই বঙ্গবন্ধুর তিরোধানের এতদিন পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে যে বিশাল বিজয় অর্জন করেছেন, সেই 70 বঙ্গবন্ধুর বিজয়ের কথাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কাজেই বলার অধিকার রাখেন আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু বলেছিলেন দাবায় রাখতে পারবে না, আজকে বঙ্গবন্ধু কন্যা বলেছেন যে কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে না। তিনি যে কথাটি বারবার বলছেন যে যতক্ষণ দেহে আছে প্রাণ, সুকান্তের কবিতা তিনি উদ্ধৃতি দিয়ে বলেছেন, প্রাণপণে সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এ হবে আমার দৃঢ় অঙ্গীকার। তিনি যে কথাটি বলেননি, যে কথাটি আপনি শুরুতে বলেছিলেন যে তারপর হব ইতিহাস, এটি ছিল সুকান্তের পরবর্তী লাইন। এটি আনডাউটেডলি আজকে আমাদেরকে বলতে হবে যে বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধু কন্যার যে সাফল্য, আজকে 10 বছর তিনি মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে শাসন করে বাংলাদেশকে যেই জায়গায় দাঁড় করিয়েছেন, বিশ্বমন্দার মাঝেও যে অর্থনৈতিক উন্নয়ন, যে সাফল্য আমরা দেখেছি, যে পদ্মা সেতু নির্মাণ, নিজস্ব অর্থায়নে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে যেভাবে যোগাযোগ ব্যবস্থা আমাদের বেড়ে গেছে, শিল্প কারখানায় যেভাবে বৃদ্ধি পেয়েছে, প্রসারিত হচ্ছে, আমাদের এক্সপোর্ট যেভাবে বেড়ে যাচ্ছে, আমাদের শিক্ষার যেভাবে প্রসার ঘটেছে, মান যেখানে উন্নত হয়েছে, যেখানে গ্রামে গঞ্জে চিকিৎসা সেবা পৌঁছে যাচ্ছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, সকলের জন্য একটি ন্যূনতম স্বাস্থ্যসেবা কিন্তু বঙ্গবন্ধু কন্যা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন বিগত 10 বছরের সেই শাসনের মাধ্যমে। এবং তার পক্ষেই মানায় আজকে কথাটি বলা, কারণ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা মনে করেছিল যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ধারাকে তারা ধ্বংস করে দেবে, আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধুর অবর্তমানে হাঁটি হাঁটি পা পা করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে সংগঠিত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু নানা সংকটের মোকাবেলা করে সমস্ত কিছু তিনি নিজের গুণের তিনি আমরা শুনবো। আমরা একটু হারুন স্যারের কাছে যেতে চাই, ডক্টর হারুন রশিদ আছেন স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, যে কথা আমরা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের মূল স্পিরিটটি যদি আমি ঠিক বুঝতে পারি, সেখানে তিনি 4টি বিষয়ের প্রতি 4টি লক্ষ্যের কথা তিনি কিন্তু আজকে ভাষণের একটি পর্যায়ে তিনি বলছেন যে এই 4টির মধ্যে প্রথম কথাটি হচ্ছে যে সুশাসন নিশ্চিত করা, দ্বিতীয়টি হচ্ছে সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো চলছে সেগুলো শেষ করা এবং পরবর্তীতে আরও অব্যাহত উন্নয়নের ধারা ঠিক রাখা, মাদকের বিরুদ্ধে একটা বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত তিনি আজকে দিয়েছেন, অন্যদিকে সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু একটা লড়াই ঘোষণার কথা তিনি বলেছেন, সেই সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই তো আছেই। আপনি কিভাবে দেখেন? হ্যাঁ হারুন স্যার, আপনি কিভাবে দেখেন? যে জনসভায় ভাষণ রেখেছেন সেটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে যেটা একটি ব্যতিক্রমধর্মী ভাষণ এবং এই ভাষণের বিভিন্ন দিক আছে। প্রথমে যদি বলি যে জনগণ যে বিপুল ম্যান্ডেট দিয়েছেন এবং বিপুল ম্যান্ডেট হলো বড় ধরনের দায়িত্ব এবং সেই দায়িত্ব সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বা তার সরকার যে সচেতন, এই বিষয়টি কিন্তু তিনি স্পষ্ট করেছেন। জনগণের সকল অংশের প্রতি তিনি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারপর যে এই ভাষণে যেটা আছে সেটা হলো এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের সময় যে ইশতেহার দেওয়া হয়েছিল সেখানে যে অঙ্গীকার করা হয়েছে সেই অঙ্গীকার ব্যাপারে তিনি সম্পূর্ণ সচেতন এবং সেটা বাস্তবায়ন করাই হলো তার সরকারের মূল কর্তব্য এবং দায়িত্ব, সেটাও কিন্তু স্মরণ করেছেন। তারপর তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হলো আপনিও বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং তিনি বলেছেন যে এর বিরুদ্ধে হলো তার এবারকার যে সংগ্রাম হবে সেগুলো হলো এগুলোর বিরুদ্ধে এবং সুশাসনের কথা বলেছেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এদেশের জনগণ যে রায় তাকে দিয়েছেন, যে ম্যান্ডেট তাকে দিয়েছেন, এটা কিন্তু যদি বলি আনপ্রেসিডেন্টেড
একটা তৃতীয় বিশ্বের দেশে পরপর 3বার নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার গঠন করতে পারা, এর নজির খুব একটা বেশি কিন্তু পাওয়া যাবে না। কিন্তু তিনি পেরেছেন। কেন পেরেছেন? এবং যে কারণে আমি লক্ষ্য করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি বক্তব্য রাখছিলেন, কখনো কখনো তাকে আবেগ আপ্লুতও আমার কাছে মনে হচ্ছে। সেটা হলো যে জনগণের ভালোবাসার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন বাঙালি জাতির মুক্তির জন্য। এবং বঙ্গবন্ধুর জনগণের কাছ থেকে শুধু একটাই ছিল, সেটা হলো ভালোবাসা। যে কারণে বঙ্গবন্ধুকে যখন আগরতলা মামলায় বন্দি থাকার অবস্থায় পরে যখন জনগণের আন্দোলনে তাকে মুক্ত করা হলো এবং অনেকে রক্ত দিল পরবর্তী পর্যায়েও, তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে আপনারা রক্ত দিয়ে আমাকে মুক্ত করেছেন, আমি আমার রক্ত দিয়ে আপনাদের এই ঋণ পরিশোধ করব। ঠিক এই নির্বাচন এবং বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এদেশের যে মানুষের যে ভালোবাসা, সেটা শুধু একজন রাজনীতিক হিসাবে না, একজন প্রধানমন্ত্রী হিসাবে না, তিনি যে বঙ্গবন্ধুর কন্যা, এবং যে কারণে তার প্রতি যে একটা স্পেশাল বিশেষ যদি বলি অনুভূতি দৃষ্টিভঙ্গি কাজ করে, এবং সেটা কিন্তু জনগণ বারবার কিন্তু ব্যক্ত করেছেন। এবং তিনি যে 1981 সালে বাংলাদেশে আসার পর বিগত 37 বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই সামরিক শাসন থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং নারীর ক্ষমতায়ন তিনি করেছেন এবং সর্বক্ষেত্রে যে উন্নয়ন সংগঠিত হয়েছে। কাজেই আপনি আজকে বলেছেন যে সুকান্তের সেই কবিতা, পরিশেষে তিনি যে কথাটি বলেন নাই, এরপর হবে ইতিহাস, তো এটা তার বলার প্রয়োজন নেই। বঙ্গবন্ধু ইতিহাস হওয়ার জন্য তিনি জীবন সংগ্রাম করেন নাই, তিনি মানুষের মুক্তির জন্য করেছেন। এবং মানুষের মুক্তির জন্য যারা ত্যাগ করে, তিতিক্ষা করে, আন্দোলন সংগ্রাম করে, জীবন উৎসর্গ করে, তারাই ইতিহাসের স্থান করে নেয়। ঠিক অনুরূপভাবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের কল্যাণে এবং দেশের সার্বিক উন্নয়নে নিজেকে আত্মনিবেদন করেছেন। আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধুর তিনি যেন হলো একটা এমবডিমেন্ট বা ইনকার্নেশন, অর্থাৎ তার যে আত্মার তার যেন পুনঃপ্রত্যাবর্তন করেছে তার মধ্যে দিয়ে, সেভাবেই দেখি। কাজেই তার যে মূল লক্ষ্য হলো বঙ্গবন্ধুর যে আরাধ্য স্বপ্ন ছিল যে একটা সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কিন্তু তিনি সংগ্রাম করে যাচ্ছেন। যে কারণে এখানে কিন্তু বলা যেতে পারে দৃঢ়, এবং এই অঙ্গীকার থেকে কিন্তু তিনি কখনোই বিচ্যুত হন না। এবং আরেকটি কথা আমি এখানে বলতে চাই, সেটা হলো এই যে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে নিয়ে কাজ করছেন, এবং সেটা হলো কি যে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে সোনার বাংলা প্রতিষ্ঠা হবে, তিনি সেটা করতে পারেন নাই। কাজেই বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, বঙ্গবন্ধুর যে দর্শন ছিল, সেটাকে সামনে রেখেই কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন। আমি একটা বিষয় আপনাকে একটু শুধু বলে রাখতে চাই, যেমন আপনি নিশ্চয়ই জানেন, আমি জানি না রাজনীতিতে সেটি থাকে কিনা, নিশ্চয়ই আপনার মনে আছে যে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র নায়ক চলচ্চিত্রের যে মেইন কনসেপ্ট, সেখানে একটি বিষয় আছে যে পরপর 3টি চলচ্চিত্রে যদি ফ্লপ করে কোনো নায়ক, তাহলে কিন্তু তার আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে না। রাজনীতিতে সেটি আছে কিনা জানি না। 54 সালের নির্বাচনে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের অনেক বড় যুক্তফ্রন্টের একটা বড় ধরনের বিজয়। পরবর্তীতে আমরা 70-এর নির্বাচনে দেখেছিলাম একেবারে ভূমিধস বিজয়। তারপর 73-এর যে নির্বাচনটি হলো, সেটা তো অনেক বড় একটি বিজয়ই ছিল। অর্থাৎ সব কিছু মিলে মুসলিম লীগের যে রাজনৈতিক পরিচয় দেখেছিলাম পরবর্তীতে তাদের যে পরিস্থিতিটি, সেরকম পরিস্থিতির কোনো আভাস দেখতে পান কিনা আপনার কাছ থেকে বিরোধী রাজনীতির ক্ষেত্রে? আমি আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। আমি অন্য আরও অতিথি যারা আছেন তাদের সঙ্গে কথা বলে ফিরে আসতে চাই আপনার কাছে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আলী শিকদার। মোহাম্মদ আলী শিকদার, আজকে দুটি বিষয়ে, যে একটি বিষয় হচ্ছে প্রথমত যে আমরা আজকে ঢাকায় যে বিজয়ের উৎসবটি দেখলাম বা বিজয় সমাবেশটি দেখলাম, অন্যদিকে দিল্লিতে গতকালকে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন যে দক্ষিণ এশিয়ার জন্য তো বটেই, বিশ্বের জন্য এই আওয়ামী লীগের ভূমিধস বিজয়টি অনেক বেশি প্রয়োজন ছিল, এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা এক মেয়াদে 2বার মেয়াদ পূর্ণ করে তৃতীয়বারের মতো একটি রাজনৈতিক দল নির্বাচিত হলো। মোহাম্মদ আলী শিকদার, কিভাবে দেখেন? আমি আপনার প্রশ্নের উত্তরে যাব। তো আজকে প্রধানমন্ত্রী যে ভাষণটি দিয়েছেন, আসলে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ভাষণটি শুনেছেন এবং আবেগে আপ্লুত শুধু হননি, মানুষ ভীষণভাবে আশান্বিত হয়েছেন। কারণ প্রধানমন্ত্রী সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা কথা শেষের দিকে বলেছেন। তো আমরা কিন্তু আরও কবিতা সুকান্তের ওই রকমই জানি, সেই বিখ্যাত কবিতা সাবাস বাংলাদেশ
অবাক পৃথিবী তাকিয়ে রয়, জ্বলে পড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। তো বাংলাদেশ কিন্তু মাথা নোয়াবার নয়, এটি বারংবার আপনার সেটার প্রমাণ আমরা দেখছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই- একাধিকবার এই এই কথাগুলো কথাটি বলেছেন বলেছেন, আজকে। মাথা নোয়াবার নয়, দাবিয়ে কেউ রাখতে পারবে না। তো সেটাই ঘটেছে, সেটাই ঘটবার কথা। ইতিহাস বলেন, আপনি রাজনীতি বলেন, সে যুগ যুগ ধরে যেটি প্রমাণিত হয়েছে বারবার, যে সাময়িকভাবে সত্য অনেক সময় পিছনে চলে যায় সে দুর্বৃত্তদের আক্রমণে, কিন্তু আবার সত্যের জয় হয়। সেটি বাংলাদেশে ঘটে যাচ্ছে। আপনি যে বিষয়টি অবতারণা করেছেন, দিল্লির যে আলোচনাটির কথা আপনি বললেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যে নির্বাচনের আগ মুহূর্তে, এক সপ্তাহ আগে সারা বিশ্বের মিডিয়া থেকে যে প্রেডিকশনগুলো আসছিল, যে অ্যানালাইসিসগুলো আসছিল, তারা কিন্তু স্পষ্টভাবে বলছিলেন যে এই বাংলাদেশের নির্বাচনে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকার আছেন, তিনি গত 10 বছরে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের এবং নিরাপত্তার যে বিষয়টি, সেখানে তিনি সেই নিরাপত্তার ব্যবস্থার যে নিশ্চিত করবার যে ভূমিকাটি নিয়ে রেখেছেন, সেটি অবিস্মরণীয়। সেই ভূমিকাটা যদি তিনি শেখ হাসিনা না রাখতেন, অর্থাৎ বাংলাদেশ যদি না রাখত শেখ হাসিনার নেতৃত্বে, তাহলে শুধু বাংলাদেশ নয়, আজকে ভারত, আপনার চীন এবং এই অঞ্চলের সমস্ত রাষ্ট্র কিন্তু এই জঙ্গি সন্ত্রাস এবং এই ধর্মীয় উগ্রবাদের কবলে পড়ে ভয়ানক অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়ে যেত। সুতরাং সারা বিশ্বের মানুষ এবং মিডিয়ার একটা প্রত্যাশা ছিল, একটা মানে দৃষ্টি ছিল যে বাংলাদেশে কী হতে যাচ্ছে। তারা কিন্তু আমরা তাদের ভিতরে কিন্তু অনেক আশঙ্কার ভাব দেখছিলাম যে তাহলে যদি আবার সেই জামাত বিএনপি বাংলাদেশের সরকারে আসে, তাহলে তো 2001 থেকে 2006 সালে যে বাংলাদেশের চেহারা শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্ব যেটা দেখেছে, যেটা ভয়ঙ্কর ছিল ভারতের নিরাপত্তার জন্য, এই অঞ্চলের নিরাপত্তার জন্য, বিশ্বের শান্তি নিরাপত্তার জন্য, সে বিষয়গুলো সেই 10 ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ার পর থেকে সেই উলফার সভাপতি চেয়ারম্যান অরবিন্দ রাজখর যে স্বীকারোক্তিমূলক কথা যে এই 10 ট্রাক তো ধরা পড়েছে, কত 10 ট্রাক তো পাকিস্তানের ISI গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাংলাদেশের তৎকালীন জামাত বিএনপি সরকারের যারা উচ্চ পর্যায়ে ছিলেন, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা সহ, তাদের মাধ্যমে যে কত ট্রাক অস্ত্র এই পূর্বাঞ্চলে গিয়েছে, তার তো হিসাব আমাদের কাছে রয়েছে। সুতরাং একটা ভয়ানক বাংলাদেশ নিরাপত্তা ব্যবস্থা। আমরা দিল্লির যে বিষয়টি বৈঠকটি, সেখানেও কিন্তু একই ধরনের বক্তব্য এসছে যে দক্ষিণ এশিয়ার তো বটেই, বরঞ্চ গোটা বিশ্বের জন্য আওয়ামী লীগের এই বিজয় অনেক বেশি স্বস্তিকর বলে মনে হয়েছে। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই। বিরতির পর আমরা হারুন স্যারকে যে প্রশ্ন রেখেছিলাম সেটি দিয়ে শুরু করতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি। এটিএন নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটিএন নিউজ এবং আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি। বিষয় তারপর হব ইতিহাস। হারুন স্যারের কাছে যেতে চাই। একটি প্রশ্ন আগেই রাখা ছিল স্যারের কাছে, যে স্যার যেমনটা বলছিলাম যে পরপর 3টি নির্বাচনে পরাজিত হয়ে মুসলিম লীগের পরিস্থিতি আমরা দেখেছিলাম। আবার আমরা রাজনীতিতে যদি এখন বিরোধীদের পরিস্থিতি নিয়ে বোঝাই, তাহলে কি পরিস্থিতি আমরা আপনার কাছ থেকে শুনবো। স্যার, আপনি কিভাবে দেখেন? আমরা যাব স্যারের এখানে, আমাদের সংযোগটিতে হয়তো একটু সমস্যা হচ্ছে। যেমনটা বলছিলাম যে স্যারের কাছে সেটি যাব। আজকে আমাদের সহকর্মী রিজওয়ান ফয়েজ সারাদিন সেই সমাবেশের খবর নিয়েছেন। আমরা তার প্রতিবেদনটি একটু দেখে শহীদুল্লাহ শিকদারের কাছে যেতে চাই। নির্বাচনে বিজয়ের পর সবচেয়ে বড় শোডাউন আওয়ামী লীগের। কেন্দ্রীয় নির্দেশে নির্বাচনের পর কোনো আনন্দ মিছিল করেনি নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশেই খাঁচাবন্দি সেই উৎসব যেন সব বাদ
ভাঙতে চাইছিল। নেতাকর্মীদের এই আনন্দ উদযাপনে যোগ দিয়েছেন শেখ হাসিনাও। বিশাল বিজয় সমাবেশে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন ভোটারদের প্রতি। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। শেখ হাসিনার সরকার শুধু আওয়ামী লীগের নয়, দেশের প্রতিটি মানুষের সরকার হয়ে কাজ করবে বলেও এ সময় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে। প্রত্যেকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে, রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে, প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে। সেখানে কোনো দল বা মত দেখা হবে না। প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের সেবা করার দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে। কাজী যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য আমরা কাজ করব। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে দাবি করে তিনি আলোর পথের এই যাত্রায় সবাইকে সাথী হতে বলেছেন। নির্বাচিত প্রতিনিধি যারা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করা এটা আমাদের কর্তব্য। বিজয় পাওয়া যত কঠিন, সেই বিজয় রক্ষা করে জনগণের সেবা করা সেটা আরো কঠিন কাজ। সেই কঠিন দায়িত্ব আমরা পেয়েছি। এই দায়িত্ব আমাদের সর্বান্তঃকরণ দিয়ে সে পালন করতে হবে, সেটাই আমি সকলকে মনে করে দিতে চাই। শেখ হাসিনা তার বক্তৃতা শেষ করেছেন দেশকে নিয়ে তার ভাবনার কথা বলে সুকান্তের কবিতায়। তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আমরা শহীদুল্লাহ শিকদার আপনার কাছে আসবো, কিন্তু হারুন স্যারের সংযোগটি আমরা পেয়েছি। স্যারের সঙ্গে একটু কথা বলে আপনার কাছে ফিরতে চাই। স্যার, যেমনটা বলছিলাম আমরা যে পরপর 3টি নির্বাচনে মুসলিম লীগের পরিস্থিতি আমরা দেখেছি, এবং রাজনীতিতে বাংলাদেশের এই মুহূর্তে বা বিশেষ করে আওয়ামী লীগের যে বিরোধী দলটি ছিল তাদের পরিস্থিতি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যে ভবিষ্যৎ রাজনীতি কি হওয়া উচিত। হারুন স্যার। প্রণব, আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীর আজকের যে ভাষণ তার আরও দুই একটা বিষয় একটু উল্লেখ করতে চাই। সেটি হলো এই যে তিনি বলেছেন যে তিনি শুধু সরকারের প্রধানমন্ত্রী নন, তিনি হলেন এদেশের 16 কোটি মানুষের প্রতিনিধি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, কিন্তু তার নেতৃত্ব সেখান থেকে কিন্তু উত্তরণ ঘটেছে। কাজেই এটা কিন্তু একটা নতুন দিক। তারপর আমাদের দেশের 2 কোটিরও ঊর্ধ্বে যে তরুণ ভোটার, তারা যে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শ এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে উন্নয়নের অভিযাত্রা, তার পক্ষে যে রায় দিয়েছেন, সে বিষয়ে তিনি যে অত্যন্ত সচেতন এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু তুলে ধরেছেন। তারপর তিনি যেটা বলেছেন যে সুকান্তর কবিতা আবৃত্তি করে উদ্ধৃতি দিয়ে তিনি যেটা বলেছেন যে জঞ্জাল পরিষ্কার করে যে সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাবেন। এই যে জঞ্জাল, 71 সালের মহান মুক্তিযুদ্ধে যারা এর বিরোধিতা করেছে, যুদ্ধ অপরাধ করেছে, গণহত্যা করেছে, এবং 75-এ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, 2004 সালে গ্রেনেড হামলা করেছে, এইভাবে আমাদের জাতীয় জীবনে যে অপশক্তি, দুর্বিনীত শক্তি এবং যারা জঞ্জাল, সেটাকে পরিষ্কার করেছেন আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে। তারপর কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন আর একটা কথা বলি, সেটা হলো এই যে তারপর হবে ইতিহাস। আমি তো মনে করি যে এবারকার নির্বাচনে যদি তিনি বিজয়ী নাও হতেন, বিগত 37 বছরে এ দেশ এবং এদেশের উন্নয়নে জনগণের জন্য তিনি যা করেছেন, তাতে অলরেডি তিনি কিন্তু ইতিহাসে স্থান করে নিয়েছেন। এবং বাংলাদেশের জাতীয় ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধুর পরে দ্বিতীয় কারো যদি স্থান হয় এবং সমীমায় নাম উচ্চারিত হয়, তিনি হলেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আমি আপনার মূল প্রশ্নে আসি, যে সেটি হলো এই যে বাংলাদেশের এবারকার নির্বাচনের মধ্য দিয়ে আসলে আমাদের সমাজ এবং রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হয়েছে। একটু লক্ষ্য করলেই কিন্তু আমরা সেটা দেখতে পাই। কাজেই গতানুগতিক পদ্ধতির যে আপনার বিরোধিতা,
এবং রাজনীতি সেইটা কিন্তু অচল হয়ে যাচ্ছে এবং আরও অচল হয়ে পড়বে, যে কারণে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অন্যান্য যারা রয়েছেন এদেশে যুদ্ধাপরাধীর দায়ী যে রাজনৈতিক দল এবং মানবতা বিরোধী অপরাধ যারা করেছে সেই জামাতে ইসলামীর এদেশের কোনো ভবিষ্যৎ নাই, কোনো স্থান নাই এবং এটা হতেই পারে না। বিএনপি দল হিসাবে যদি দাঁড়াতে হয় তাহলে তাকে নতুন করে বিন্যস্ত করতে হবে, তার লক্ষ্য উদ্দেশ্য আদর্শ নতুন করে সাজাতে হবে, নতুন করে নেতৃত্বও সাজাতে হবে। আর সেই নেতৃত্ব এবং রাজনীতি হবে বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে সেটা হবে নির্দেশিত। এইভাবে যদি বিএনপি নিজেকে নতুন আঙ্গিকে সাজাতে পারে এবং নেতিবাচক রাজনীতির ধারা থেকে যদি ইতিবাচক রাজনীতিতে আসতে পারে, জনগণ এবং দেশের উন্নয়নে যদি কর্মসূচিমুখী রাজনীতি গ্রহণ করতে পারে, তাহলে তার বিরোধী দল বা দল হিসাবে এখানে টিকে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যথায় স্যার আমি আসবো, আবারও আপনার মন্তব্য শুনবো। অন্যথায় তারপরে কি বক্তব্য আমি শুনবো আপনার কাছ থেকে। শহীদুল্লাহ শিকদার আপনার কাছে আসতে চাই, যে যেমনটা হারুন স্যার বলছিলেন যে আসলে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে একটা বার্তা পৌঁছে দেওয়াও কিন্তু অনেক বড় একটি বিষয়। যেমনটা বলছিলাম যে আপনাদের প্রজন্ম, আপনারা জয় বাংলা স্লোগান ধরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, মোহাম্মদ আলী শিকদার স্যাররা যে প্রজন্ম তারাও জয় বাংলা স্লোগান ধরে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ এনেছেন, এবং আজকের যে প্রজন্ম ভোট দিয়ে এই সরকারকে এনেছে তারাও কিন্তু একটি অনন্য বাংলাদেশের জন্য, একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য কিন্তু এই কাজটি করেছেন। এই যে প্রজন্ম থেকে প্রজন্ম আলো ছড়িয়ে যাওয়া, সেটি আপনার কাছে কি মনে হয়? সেটাই কি রাজনৈতিক দূরদর্শিতা? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটি আসলে আবারও বলতে হয় যে তারপর হব ইতিহাস, যেটি বঙ্গবন্ধু কন্যা বলেননি। এই যে ইতিহাস হওয়ার বিষয়টি, কারণ তিনি নিজে বঙ্গবন্ধুর ন্যাচারাল রিপ্রেজেন্টেটিভ, তিনি বঙ্গবন্ধুর সমস্ত চিন্তা চেতনা মানসিকভাবে জেনেটিক্যালি তিনি ধারণ করেন। তাই বলে সম্ভবত বঙ্গবন্ধু যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটাই তিনি বাংলাদেশে এখন একই ক্যানভাসে তিনি কিন্তু নির্মাণ করে এঁকে চলেছেন নিরন্তর। সেই নিরন্তর যে যাত্রা, সেখানে বঙ্গবন্ধু যেমন জয় বাংলা বলে গোটা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় সকল শ্রেণী পেশার মানুষকে তিনি ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি তাকে সমর্থন দিয়েছে। যারা প্রগতিতে বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, যারা বাংলাদেশের মানুষ উন্নত সমৃদ্ধ জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে, এই চেতনায় যারা বিশ্বাস করে সকলেই তাকে সহযোগিতা করেছেন। এবং তিনি খুব স্বাভাবিকভাবে যে কথাটি আপনি বললেন যে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা কি, সেটি তিনি উপলব্ধিতে এনেছেন। স্যার আমরা যেই জায়গাটিতে থাকতে চাই, মোহাম্মদ আলী শিকদার স্যার আছেন, হারুন স্যার তো সঙ্গে আছেন আমাদের সঙ্গে। আমরা সেই নির্বাচনটি যখন হচ্ছিল তখন নানা ধরনের ভিডিও প্রতিনিয়ত আমাদের হাতে আসতো। আমরা আজকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী সেই জনসভায় এই প্রজন্মের তরুণদের জয় বাংলা জিতবে আমার নৌকা এরকম একটি গান যারা করেছিলেন সেই মুহূর্তে তারা আবার নতুন করে করলেন। কিন্তু সামাজিক যে ইম্প্যাক্ট এই গানগুলোর, একেবারে শিশু থেকে শুরু করে বাচ্চারাও সেই সময়ে, এবং বিশ্লেষকরা বলছিলেন যে একটি রাজনৈতিক দল যখন জেতে কিভাবে বোঝা যায় শিশুদের দিকে তাকালে, অর্থাৎ শিশুরা যদি সেটিকে গ্রহণ করে তাহলেই বুঝতে হবে যে প্রচারণা এবং অন্যান্য আনুষ্ঠানিক দিক থেকে দেশটি যেমন এগিয়ে যাচ্ছে, দলটি যেমন এগিয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে সেটি সঞ্চারিত হচ্ছে। তেমনই একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে আছে, আমরা ছোট্ট একটু দেখিয়ে মোহাম্মদ আলী শিকদার আপনার মন্তব্য শুনবো। মোহাম্মদ আলী শিকদার, আপনি যদি কিছু যোগ করেন। এই জয় বাংলা স্লোগানটা কি জানেন? বাঙালি জাতির প্রাণের স্লোগান। এটার অফুরন্ত শক্তি এমন যে এটাকে ফিনিক্স পাখির মতো মনে হয় প্রণব আমার কাছে। এই ফিনিক্স পাখিকে বিএনপি রাজনীতি করতে এসে এই ফিনিক্স পাখির যে শক্তি, সেই শক্তিকে তারা না বুঝে এই ফিনিক্স পাখি তার ধ্বংস করার চেষ্টা করেছে এবং বারবার সেই ফিনিক্স পাখির মতোই জয় বাংলা স্লোগান। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আমাদের সঙ্গে হারুন স্যার আছে, হারুন স্যারেরও আমরা মন্তব্য শুনবো এই বিষয়টি নিয়ে। আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। দেখছেন এটি নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছে তারপর হব ইতিহাস। হারুন স্যারের কাছে যেতে চাই। স্যার, প্রজন্ম থেকে প্রজন্ম এই স্লোগানটি বলে বাংলাদেশকে এগিয়ে নিয়েছে। এই যে আমরা দেখলাম একটা শিশু, তিনিও বলছেন, অর্থাৎ এর কিন্তু লং টার্ম অনেক বেশি এফেক্ট রয়েছে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ প্রণব। আমি ওই শিশুটির মুখে জয় বাংলা এবং জিতবে আমার নৌকা এইসব আমি শুনছিলাম, এবং তখনই আমার ইনস্ট্যান্টলি মনে হলো যে একটি রাজনৈতিক দল, তার মূল ভিত্তি হলো কিন্তু জনসমর্থন। যত বেশি ব্যাপক জনগণের মাঝে আপনি আপনার সমর্থন বলয় সৃষ্টি করতে পারবেন, ততই কিন্তু আপনি শক্তি সঞ্চয় করবেন এবং আপনার স্থায়িত্ব তার উপর নির্ভর করবে। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে দেশের সর্ববৃহত্তম প্রাচীন রাজনৈতিক দলই শুধু না, সবচেয়ে বেশি জনসমর্থন ভিত্তিক একটি রাজনৈতিক দল, এবং এই দলের যে আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য সেটা কিন্তু আজকে প্রত্যন্ত অঞ্চলের মানুষটির কাছেও কিন্তু পৌঁছাতে এই দলের নেতৃবৃন্দ সক্ষম হয়েছেন। যে কারণে দীর্ঘ সামরিক শাসন এবং বঙ্গবন্ধু হত্যার পরে যে নির্যাতন এই দল এবং নেতা কর্মীদের উপর নেমে এসেছিল, 21 বছর আউট অফ পাওয়ার ছিল, তারপরে কিন্তু এই দল সেই নিঃশেষিত হয় নাই, বরং আরও অধিক শক্তি নিয়ে আজকে তিনবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা সরকার গঠন যাচ্ছে। এটার মূল হলো জনসমর্থন। আওয়ামী লীগ নামই হলো কিন্তু জনগণ। কাজেই এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে, সেটা হলো এই যে জনগণের বিপরীতে দাঁড়িয়ে সন্ত্রাস এবং হত্যা নৈরাজ্যের আশ্রয় নিয়ে কোনো দল কিন্তু টিকে থাকতে পারে না। বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের দেশে যে ভাসানী ন্যাব বলেন, স্বাধীনতা পরবর্তী জাতীয় সমাজতান্ত্রিক দল, আরও ন্যাব মুজাফফর, এভাবে মুসলিম লীগ তো পাকিস্তানের সৃষ্টি করেছিল তাদের নেতৃত্বে, কিন্তু সেই সব দলের কি করুণ পরিণতি হয়েছে। কেন হয়েছে? হওয়ার একটাই প্রধান কারণ, যে পরিবর্তিত অবস্থায় জনগণের আশা আকাঙ্ক্ষা চেতনার সাথে আপনি যদি খাপ খাইয়ে না চলতে পারেন, জনগণের মধ্যে যদি আপনি স্থান করতে না পারেন এবং জনগণের হৃদয়ে যদি আপনি অবস্থান করতে না পারেন, তাহলে কিন্তু রাজনীতিতে দলগতভাবে টিকে থাকা যায় না। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একেবারে শেষ পর্যায়ে, আমরা হয়তো সব খুব ছোট করে, কারণ আজকে আমাদের নিউজ আওয়ার এক্সট্রার পরে পলিটিক্স প্লাস রয়েছে, সেখানে স্বাস্থ্যমন্ত্রী তিনি থাকবেন, তিনি কথা বলবেন, সেজন্য তাকে আমাদের এই প্ল্যাটফর্ম ছাড়তেই হবে। বিশেষ করে শহীদুল্লাহ শিকদার, আপনি যদি কিছু যোগ করেন। ধন্যবাদ। আসলে একটি নিষ্পাপ নিষ্কুলুষ শিশু, যার কোনো মোহ নেই, সে কিন্তু ন্যাচারালি শিখেছে কেন জয় বাংলা স্লোগান দিতে হবে, কেন শেখ হাসিনা নৌকার পক্ষে থাকতে হবে, কারণ সাধারণ মানুষের মুখে সেটি শুনেছে। এই যে সাধারণভাবে মানুষের মাঝে শুনে যেটি আত্মস্থ করেছে, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সেই বিষয়টি আসলে খুব ভাববার বিষয় যে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে স্লোগান, যে দাবি, যে আকাঙ্ক্ষা, রাষ্ট্র নায়ক হিসেবে তিনি দেশের মানুষের মাঝে যে ইম্প্যাক্ট ফেলতে সক্ষম হয়েছেন, সেটি কিন্তু ন্যাচারালি সকল মানুষের মাঝে, ছোট বড় বৃদ্ধ সকলের মাঝে কিন্তু ছড়িয়ে পড়েছে। আমি বিশ্বাস করি যে কথাটি আমরা বলতে চাই যে তারপর হব ইতিহাস। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতিহাসের হওয়ার দাবিদার এ কারণে যে তিনি বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশ কিন্তু ফিরিয়ে এনেছেন সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায়। আজকে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম যেমন বেড়েছে, বাংলাদেশের মানুষ বিশ্ব দরবারে মর্যাদার আসনে যেমন অধিষ্ঠিত হয়েছে, আজকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে যে বাংলাদেশ শুধু কোরিয়া বা সিঙ্গাপুরের মতো হবে না, ইউরোপ আমেরিকার মতো একটি সমৃদ্ধ দেশ, এবং যেখানে নিরাপত্তার দিক থেকে, যেখানে শিক্ষার দিক থেকে, যেখানে স্বাস্থ্যসেবার দিক থেকে বাংলাদেশ একটি অনন্য উদাহরণ হিসেবে দাঁড়াবে। এই যে বিষয়টি, এটি আসলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং 14 দলীয় জোট যে সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি, যে সংগঠন যে কাজগুলো করেছে, তারই একটি ফসল, সম্মিলিত ফসল কিন্তু আজকের এই বিশাল বিজয়। শিকদার ভাই, আমরা একদম শেষ করব, একেবারে 30 সেকেন্ডের মধ্যে আপনি শেষ করবেন। 30 সেকেন্ডে শুধু আমি এটাই বলতে চাই যে বঙ্গবন্ধুর কন্যা যেটি ভাষণে আজকে বলেছেন যে জঞ্জাল, সেই জঞ্জাল পরিষ্কার তিনি করে আনছেন। 1975 সালের পরে যে আবর্জনার রাজনীতি, রাষ্ট্রবিরোধী রাজনীতি এবং যে নিকষ কালো অন্ধকার যুগে আমরা প্রবেশ করেছিলাম, সেই অন্ধকার থেকে আলোতে বাংলাদেশকে নিয়ে আসবার জন্য তিনি গত 37 বছর ধরে যে প্রচেষ্টা করছেন, আজকে এসে তিনি দাঁড়িয়ে
অবশ্যই আত্মবিশ্বাসের সাথে বলতে পারছেন যে আমি জঞ্জাল পরিষ্কার করে যাব। অসংখ্য ধন্যবাদ। হারুন স্যার আছেন, আমরা একবার হারুন স্যারের কাছে যেতে চাই, সুযোগ দিতে চাই। স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, অর্থাৎ 30 সেকেন্ড আপনি সময় পাবেন, কি বলে শেষ করবেন? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে তার নেতৃত্বে এদের যে এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে তাতে কোনো সন্দেহ নেই। কেননা দুর্নীতি তাকে স্পষ্ট করতে পারে না, লক্ষ্য তার সুনির্দিষ্ট এবং লক্ষ্যে পৌঁছার জন্য রাজনৈতিক নেতৃত্বের যে বিচক্ষণতা দরকার, দৃঢ়তা দরকার, সেগুলো তার মধ্যে রয়েছে। কাজেই তার নেতৃত্বে বাংলাদেশ, যে আমাদের যে স্বপ্ন একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটা যে প্রতিষ্ঠা হবে এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস, সেখানে থাকছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহেদ মালেক এবং সঞ্চালনায় থাকছেন মুনিন সাহা। আপনাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।